নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। এইভাবে চ্যানেলের সাথে এতদিন যুক্ত আছো তোমরা। আমি গত 4-5 মাস ধরে প্রায় কোনো ভিডিও কিন্তু আপলোড করিনি, তারপরও তোমাদের নিয়মিতভাবে কমেন্ট এসছে, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে বলেছিলে। আমি পারিনি, কিন্তু আবার তোমাদের ডাকে সাড়া দিয়ে এলাম। তো তোমাদের কেমন লাগছে আমার এই নতুনভাবে ফিরে আসা, নতুনভাবে আলোচনা করা? অবশ্যই তোমরা জানাবে আমাকে। তো আজকে আমি যে দুইজন ছাত্রছাত্রীর ডাকে সাড়া দিলাম, বা সাড়া না দিয়ে পারলাম না বলতে পারো, তারা হচ্ছে একজন ভোলানাথ আর একজন রূপালী। তোমাদের কোন ইউনিভার্সিটিতে পড়ো আমি জানি না, কোন কলেজে পড়ো তা জানি না, কিন্তু তোমরা একটা টপিক দিয়েছিলে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কাঠি প্রবন্ধটি নিয়ে আলোচনা করতে বলেছিলে। তো আজকের আলোচনা তোমাদের জন্য, পুরো আলোচনাটা শুনবে। কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও। নিয়মিতভাবে এখানে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়। অনার্স বলো, পাস কোর্স বলো, বাংলা সাবজেক্টের উপরে অথবা মাস্টার্সের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি আমি নিয়মিতভাবে, এবং এখন থেকে তো একেবারে নিয়মিতভাবে আলোচনা পাবে। তাই যার যেখানে যে কোনো টপিক নিয়ে সমস্যা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যে, তো অবশ্যই তোমরা কমেন্ট করবা। কেমন, যে কোনো ভিডিওতে গিয়ে লাস্টে কমেন্ট করে দিন যে আমার এই টপিকটি আলোচনা প্রয়োজন আছে, অমুক লেখকের এই টপিকটি, এইভাবে করে তোমরা লিখে রাখবে। আমি সেগুলোকে নিয়মিতভাবে একের পর এক আলোচনা অবশ্যই করে দেবো, এবং যার যেখানে সমস্যা আছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো সমাধান করার চেষ্টা করব। কেমন? তো আজকের আলোচনাটি মন দিয়ে শোনো, প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আমি টেক্সট ওয়াইজ আলোচনা করে দেবো। তার আগে এই সোনার কাঠি প্রবন্ধের যে মূল বিষয়টা, সেটা আগে তোমাদের সাথে আমি আলোচনা করে নিই, তারপরে টেক্সট একেবারে লাইন ধরে ধরে তোমাদের সামনে ব্যাখ্যা করে দেবো। কেমন? তো আমাদের এই আলোচনাটার সবথেকে বড় একটা দিক হলো এই যে সোনার কাঠি, অর্থাৎ বাস্তবে তো এরকম সোনার কাঠি বলে কিছু নাই। এটা আমাদের ওই কল্পকথাই বা ধরো রূপকথার গল্পে আমরা শুনেছি যে সোনার রাজপুত্র, সোনার রাজকন্যা, সোনা কাঠি, ঠিক আছে? তো এই সোনার কাঠিটা কি, যেটাকে স্পর্শ করে দিলে, যে বস্তুকে স্পর্শ করবা সেই বস্তুটাও সোনার হয়ে উঠবে। কেমন? তো এইরকম একটা রূপক কথা, একটা সাংকেতিক কথা। কি এর অ্যাকচুয়াল অর্থ ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, যুগ যুগান্তর ধরে একটা রীতি কেবল চলবে এমনটা কিন্তু চলতে পারে না। কেমন? ধরো আজকের দিনে আমাদের সমাজে যা চলছে, যেরকমভাবে আমরা বাঁচছি, ধরো আমরা কবিতা লিখছি, প্রবন্ধ লিখছি, উপন্যাস লিখছি, গান রচনা করছি, ছবি আঁকছি, আজ থেকে 500 বছর পর সেই রীতিটা তো আর চলবে না। তখন কি হবে, আমাদেরই লেখা গান, আমাদেরই লেখা কবিতা সাথে সেই সময়ের যে জেনারেশন, সেই জেনারেশন নতুন নতুন তত্ত্ব নিয়ে আসবে, আর আমাদের এই তত্ত্ব দুটোর সংমিশ্রণ ঘটিয়ে নতুন একটা তত্ত্ব তৈরি করবে। এটাই তো স্বাভাবিক, তাই না? অর্থাৎ পুরনো আর নবীন এই দুইয়ের যখন মেলবন্ধন ঘটবে, তখনই সেই বিষয়টা, সেই বস্তুটা আবার নতুন করে রূপান্তরিত হবে, নতুন করে একটা রূপ প্রকাশ করবে। এটাই স্বাভাবিক ব্যাপার। আমাদের ব্যক্তিগত জীবন কিন্তু তেমনটাই হয়। কেমন? তোমরা একটু লক্ষ্য করে দেখবা, আমরা কি হয় যে কিছু আমাদের নিজস্ব বাঙালি সংস্কৃতিকে আমরা ব্যবহার করি আমাদের ব্যক্তিগত জীবনে, পাশাপাশি কত শব্দ আমরা ব্যবহার করি সারাদিনে, কত রকম গান গাই, কত রকম মিশ্র কথা বলি, ঠিক আছে? বা আমরা যা সিনেমা দেখি তার মধ্যে যে কেবলমাত্র বাংলা ছবি দেখি, একেবারে উত্তম কুমারের যুগের ছবি দেখি তাও নয়, আবার দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সঙ্গীত শুনি তাও নয়। এবার নতুন নতুন সঙ্গীতকাররা এসছে, সঙ্গীত শিল্পীরা এসছে, তারা কি করছে যে পুরনো ওই যে রবীন্দ্রনাথের সঙ্গীত তার সাথে নতুন করে সুর সংযোজন করে নতুন করে একটি সঙ্গীত তুলে ধরছেন আমাদের কাছে। তখন আমাদের কাছে সেই লেখাটাই, সেই রবীন্দ্রনাথের লেখাটাই কিন্তু আবার নতুন হয়ে উঠছে, তাই নয় কি? তো এটাকেই কিন্তু আবার অনেকে পছন্দ করে না। অনেকের কাছে মনে হয় যে এইভাবে করে একজন পুরনো লেখককে, কবিকে, যিনি একসময় বিশাল বড় একটা যুগ তৈরি করেছিলেন বাংলা সাহিত্যে, তাকে অপমান করা হচ্ছে। বাস্তবে রবি ঠাকুর বলেছেন এরকম কোনো ব্যাপার নেই। কারণ যখনই নতুনেরা পুরনোর হাত ধরে চলার চেষ্টা করে, তখনই নতুন আর পুরাতন এই দুটো মেলবন্ধন ঘটে, একটা নতুন রূপ আসে। সেই রূপটা কিন্তু বাস্তবে সম্মানিতই হয় এবং সেটা সম্মান পাওয়ার যোগ্য।
কেমন, এটাকে অপমান করা যাবে না। এই কারণে তিনি বলেন সোনার কাঠি। সব বিষয়ে কিন্তু এরকম ব্যাপার আছে। সমাজে কতগুলো রীতি প্রচলিত আছে, তুমি যদি বলো যে এটা আজ থেকে 500 বছর কি 1000 বছর পূর্বে ঘটতো, কিন্তু এরকম তো আমাদের জীবন নেই এখন বর্তমান, ফলে এগুলোকে অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। কিন্তু এগুলো থেকে নতুন কি তত্ত্ব বেরোচ্ছে সেটার পেছনে ছোটাছুটি করা উচিত। নতুন জীবন আসছে, নতুন দিন আসছে, আমরা নতুন করে ভাববো। তখন কি হবে, কিছু কিছু মানুষ যারা পুরাতন ধর্মী বা সনাতনপন্থী বা গোড়ামি থাকছে কিছু কিছু মানুষের, তারা কি করে এসে বাধা দিয়ে দেয়। এই বাধা দেওয়ার ফলে যে তারা বড় কোনো কাজ করতে পারে তা নয়, কিন্তু বাস্তবে ওই যে পুরনোকে নিয়ে টানা হিচড়া করতে ওরা চাইছে না, পুরনো কিন্তু শুয়ে থেকে যাচ্ছে। একেবারে যেন আমাদের সোনার রাজকন্যাটি যেমন সোনার পালঙ্কের উপর শুয়ে আছে, সে শুয়েই থেকে যাবে চিরকাল। কিন্তু আমাদের কি উচিত, বিদেশ থেকে, ভিন্ন ভিন্ন দেশ থেকে সেই সব দেশের সংস্কৃতি, শিক্ষা, সেগুলোকে টেনে নিয়ে এসে যেন বিদেশের সোনার রাজপুত্রকে টেনে নিয়ে এসে আমাদের ওই সোনার পালঙ্কে শুয়ে থাকা আমাদের যে নিজস্ব সংস্কৃতি, সাহিত্য, সেই সাহিত্যের যে রাজকন্যা শুয়ে আছে তার সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিলে নতুন একটা তত্ত্ব তৈরি হবে, নতুন একটা সাহিত্য তৈরি হবে, নতুন একটা শিল্প চর্চা তৈরি হবে। সেখানেই কিন্তু বাস্তবে ওই সোনার রাজকন্যাটার জীবনের সার্থকতা। কেমন, তো তিনি বলছেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তো অসাধারণ ব্যক্তিত্বের মানুষ, তিনি অদ্ভুতভাবে সুন্দর করে একটি কথা বলছেন যে পুরনো রীতির সাথে নতুনের মেলবন্ধন ঘটাতে হয়, নইলে পুরনোকেও সঠিকভাবে সম্মান জানানো হয় না। পুরনো পরে থাকে, যেন মারা গেছে, যেন ও মৃতপ্রায়, তার আর নতুন করে বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। ফলে গোড়ামি যেখানে আছে, মানে এক জায়গায় সংকীর্ণতার মধ্যে বেঁচে থাকার যেখানে আনন্দ আছে, সেই আনন্দ থেকে হাজার গুণ বেশি আনন্দ হচ্ছে নতুনের সাথে সংমিশ্রণ ঘটিয়ে নিজের সংকীর্ণতাকে ভেঙে নতুন করে সচেতনভাবে জেগে ওঠা। কারণ মনে রাখবে, সচেতন যা জিনিস, যা প্রাণবন্ত, তাকে বেশিক্ষণ বেঁধে রাখা চলে না। একজন মানুষকে তুমি যদি এক জায়গায় বেঁধে রেখে দাও, সে কিন্তু বারবার ছুটে যাওয়ার চেষ্টা করবে, নতুনভাবে বাঁচার চেষ্টা করবে। ঠিক সাহিত্যও তেমন, সেই রকম সঙ্গীতও কিন্তু সেই বিষয়টায়, ওকে এক জায়গায় বেঁধে রাখলে হবে না, নতুন নতুন দিক নির্ণয় করতে হবে, নতুন নতুন দিক উন্মোচন করতে হবে, সেইভাবে করে ভাবতে হবে। কারণ সচেতনকে নিয়মে বাঁধলে তাকে কিন্তু বরং অপমানই করা হয়। তিনি বলছেন যে গানকে একটা সময় বৈঠকে মানাতো, গান হচ্ছে, সঙ্গীত চর্চা হচ্ছে, অনেক মানুষ শুনছে এবং তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন মানুষ হয়তো মাথা নাড়াচ্ছে, সত্যি সে কিন্তু সুরটাকে অনুধাবন করছে, ফিল করছে, এক কথায় কেমন অনুভব করতে পারছে। কিন্তু আজকের দিনে কি এমনটা হয় যে একটা বৈঠক করে সবাই মিলে গান চর্চা? না, এখন স্টেজ পারফর্ম হয়ে গেছে, কত রকম নতুন নতুন নিয়ম পদ্ধতি তৈরি হয়েছে, কিন্তু পুরনো যুগের চিন্তা যারা করছে সেই সব মানুষদের কাছে এটা কিন্তু বিরক্তির বিষয়। তাই রবি ঠাকুর সেটাকে অনুভব করতে পেরেছেন যে আগেকার দিনের রীতিকে ভুলে যেতে বলছেন না তিনি বলছেন সেটাকে নতুন করে দেখতে হবে, নতুনভাবে যে রীতিটা তৈরি হচ্ছে সেটার সাথে হ্যান্ডশেক করে চলতে হবে, না হলে কিন্তু পুরনো সঠিকভাবে মর্যাদা পাবে না। তিনি বলছেন আকবরের আমলে যে গান করা হতো, ধর্মমঙ্গলে যে গান রয়েছে, মনসামঙ্গলে যে গান রয়েছে, চণ্ডীমঙ্গলে কবি কঙ্কন চণ্ডী যে গানগুলো করছিলেন, হ্যাঁ, মুকুন্দরাম চক্রবর্তীর কথা বলছেন, কবি কঙ্কন, তো তারা যে গানগুলো করছেন সেগুলো খারাপ নয়, সেগুলোকে অপমানও তিনি করতে চাইছেন না, সেগুলো নিজস্ব জায়গায় ঠিক আছে, কিন্তু কেবল সেগুলো নিয়ে চর্চা হবে, নতুন পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান আসছে, শিল্পরীতি কৌশল আসছে, সেগুলো আমরা শিখবো না, তাহলে নতুন করে এগোবো কী করে? তাহলে পাশ্চাত্যকে চিনবো কী করে? বিশ্বের সাথে আমাদের কন্ট্যাক্ট তৈরি হবে কী করে? আমরা আরও বড় হবো কী করে? আমাদের জাতিটা তো সংকীর্ণর মধ্যে থেকে যাবে, তাই না? তো তিনি বলছেন সাহিত্যে এবং ছবি অর্থাৎ চিত্রকলায় একটু কিন্তু পরিবর্তন এসছে। যেমন ধরো সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দারুণ পরিবর্তন নিয়ে এসছেন। তিনি কিন্তু ওই বিদেশের 7 সমুদ্র পাড়ের অদ্ভুত চিন্তাকে নিয়ে এসে টেনে নিয়ে এসে মিলিয়ে দিয়েছেন বাংলা সাহিত্যের সাথে। এতে বাংলা সাহিত্যকে অপমান করা হলো না, নতুন করে বাংলা সাহিত্যকে পুনর্জীবন দান করা হলো। ঠিক পাশাপাশি তিনি আবার কথা বলছেন দ্বিজেন্দ্রলাল রায়ের গান সম্পর্কে। তিনি বলছেন দ্বিজেন্দ্রলাল রায় কি নাকি ইংরেজি গান নিয়ে চর্চা করেছেন, ইংরেজি শিল্পরীতিতে গান গাইছেন, তাই জন্য এক শ্রেণীর মানুষরা আছেন, বাঙালিরা আছেন, তারা কি করছে দ্বিজেন্দ্রলালের গানকে একেবারে হিন্দুস্থানি সঙ্গীত নয় এমন আখ্যা দিয়ে সেই গানগুলোকে বহিষ্কৃত করতে চাইছেন। কিন্তু রবি ঠাকুর বলছেন যে দেখো, চারিদিকের হাওয়া যতক্ষণ না এসে ধাক্কা দেয় ততক্ষণ বস্তু কিন্তু নড়েও না, চড়েও না। কেমন, মানে
বস্তুটা বেঁচে আছে কিনা, গানটা বেঁচে আছে কিনা, আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতি বেঁচে আছে কিনা, সেটা তখনই বোঝা যাবে যখন বাহিরের সঙ্গীত শিল্পচর্চার সমস্ত কিছু ধাক্কা দিবে ভেতরটাতে, আর ভেতরটা নতুন করে নড়ে চড়ে বসবে, নতুন করে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবে। সেখানেই তো প্রাণবন্ততার পরিচয়, সেখানে মৃতের পরিচয় নাই, বরং মৃত কোথায় আছে, যেখানে আটকে রাখা আছে। তো কিছু মানুষ এইসব শ্রেণীর লেখকদেরকে, কবিদেরকে, সাহিত্যিকদেরকে কিন্তু জাতিচ্যুত বলে মনে করছেন, যে এরা জাতিকে নষ্ট করছে। হ্যাঁ, কিন্তু এখানে জাতিচ্যুত হচ্ছে না, বরং বিষয়টা কিন্তু মুক্তি পেয়ে স্বাদ তৈরি হচ্ছে, সেখানে মুক্তির একটা স্বাদ তৈরি হচ্ছে। দেখো, তুমি একটা জিনিস ভেবে দেখবা, কোনো সভ্যতা পৃথিবীতে যখন গড়ে উঠেছে, তখন সেই সভ্যতা পৃথিবীতে বিকশিত হয়েছে, নাম সেটার পরিচিত হয়েছে কখন, যখন অন্য কোনো সভ্যতা এসে তাকে ধাক্কা দিয়েছে, মেলবন্ধন ঘটেছে তখনই। যেমন গ্রিকের কথা বলো বা গ্রিস দেশের কথা বলো, সে কিন্তু ওই এশিয়ার সভ্যতা এবং পার্শ্ববর্তী অন্যান্য যে সভ্যতাগুলো ছিল সেগুলো ধাক্কা দিয়ে কিন্তু সেটা বড় হতে পেরেছে। আবার ধরো আমাদের ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, আর্য অনার্য বা দ্রাবিড় আর আর্যদের সংঘর্ষ না বাঁধলে, গ্রিস থেকে যদি না আসতো, ম্যাসিডন থেকে যদি আলেকজান্ডার না আসতো, ভিন্ন ভিন্ন দেশ থেকে যদি না আসতো মানুষেরা, তাহলে নতুন করে কি আমরা বাঁচতে পারতাম নাকি বড় হতে পারতাম? ইংরেজরা সেভাবে আমাদের দেশে এসছে, এবার এসেছে কি করেছে, শুধু যে তারা আমাদেরকে লুটপাট করেছে, ক্ষতি করেছে তাই নয়, কৌশলে কিন্তু আমরা আবার ওদের কাছ থেকে শিক্ষা দীক্ষা, পাশ্চাত্যের বিজ্ঞান চর্চা সমস্ত কিছু শিখে নিয়েছি। এর ফলে কি আমাদের শক্তি কমে গেল? না, আমাদের শক্তি আরও বেড়ে গেল। রামায়ণ, মহাভারত বা পুরনো যত লেখাগুলো আছে, সেগুলো যে হেরে গেল বা মারা গেল তা নয়, সেগুলোকে নতুন করে আমরা ব্যাখ্যা করতে শিখলাম, নতুন করে জানতে শিখলাম, নতুন করে বুঝতে শিখলাম। এইখানে কিন্তু সাহিত্যের সংস্কৃতির শিল্পচর্চার কিন্তু উন্নতির জয়। তো তিনি এক কথায় এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে মূলত একটাই কথা বলতে চেয়েছেন, যে বাংলায় সঙ্গীত চর্চা যেটা, সেটার কিন্তু এখনও উন্নতি হয়নি। কারণ সেই সঙ্গীত চর্চায় নতুন নতুন শিল্পকলা, কৌশল, সুর, তান, এগুলো কিন্তু এখনও অভাব থেকে গেছে। এই অভাবগুলো দূর না করতে পারলে কিন্তু বড় হওয়া যাবে না। আমাদের সঙ্গীত চর্চাকেও বড় করা দরকার আছে। সংকীর্ণতার বেড়াজাল থেকে বের করে তাকে সোনার কাঠে ছুঁয়ে, অর্থাৎ বিদেশের ভিন্ন ভিন্ন দেশের সংস্কৃতি, শিল্পরীতি, সেগুলো সোনার কাঠে ছুঁয়ে দিয়ে আমাদের রাজকন্যাকে জাগিয়ে তুলতে হবে। আমাদের শিল্পসত্তাকে আরও কর্মঠ করতে হবে, আরও নতুন নতুন দিক উন্মোচন করতে হবে। এখানে কিন্তু এই প্রবন্ধটা সমাপ্ত ঘটেছে। ছোট একটি প্রবন্ধ, আমি লাইন বিশেষ করে প্রত্যেকটি লাইন ওয়াইজ তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি, কোথাও সমস্যা হলে আবার তোমরা কমেন্ট করতে পারবে। কেমন? তো শুরু করা যাক। টেক্সট। রূপকথায় আছে, রাক্ষসের জাদুতে রাজকন্যা ঘুমিয়ে আছেন। যে পুরীতে আছেন সে সোনার পুরী, যে পালঙ্কে শুয়েছেন সে সোনার পালঙ্ক। সোনা মানিকের অলঙ্কারে তার গা ভরা, কিন্তু কড়াকর পাহারা, পাছে কোনো সুযোগে বাহিরের থেকে কেউ এসে তার ঘুম ভাঙিয়ে দেয়। তাতে দোষ কি? দোষ এই যে চেতনার অধিকার যে বড়। একটা কথা বলছেন তিনি বলছেন যে রাক্ষসের রূপকথাগুলোতে আমরা জানি যে কি একজন সোনার পালঙ্কে আমাদের সোনার রাজকন্যা ঘুমিয়ে আছে, কিন্তু তার ঘুমটা যেন ভেঙে না যায়, তাই জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। কিন্তু তাতে দোষটা কি? বলছেন সচেতন যে তার কিন্তু অধিকারটা বড়। মনে থাকে জানো, তুমি যদি সচেতন থাকো তাহলে কিন্তু তুমি সবসময় কাজ করতে চাইবা, নতুন নতুন কিছু জানতে চাইবা। কিন্তু তোমাকে অচেতন করে রাখা যাদের পরিকল্পনা, তারা কিন্তু আসলে তোমাকে ছোট করে রাখতে চায়। এটাই হচ্ছে বাস্তব কথা। সচেতনকে যদি বলা যায় তুমি কেবল এইটুকুর মধ্যেই চিরকাল থাকবে, তার এক পা বাইরে যাবে না, তাহলে তার চৈতন্যকে অপমান করা হয়। চৈতন্য মানে কি? তার জ্ঞানকে অপমান করা হচ্ছে, তার বেঁচে থাকাকে অপমান করা হচ্ছে। ঘুম পাড়িয়ে রাখার সুবিধা এই যে তাতে দেহের প্রাণটা টিকে থাকে, কিন্তু মনের যে বেগ সেটা কিন্তু একেবারে হয় বন্ধ হয়ে যায়, নয় সে অদ্ভুত স্বপ্নের পথহীন ও লক্ষ্যহীন অন্ধ লোকে বিচরণ করে। অর্থাৎ সে আর নতুন করে গড়ে উঠতে পারে না। আমাদের দেশের গীতিকলার দশাটা কিন্তু এইরকমই। সে মোহরাক্ষসের হাতে পড়ে বহুকাল থেকে ঘুমিয়ে আছে। যে ঘরটুকু, যে পালঙ্কটুকুর মধ্যে এই সুন্দরীর স্থিতি, তার ঐশ্বর্যের সীমা নেই। চারিদিকে কারুকার্য, সে কত সূক্ষ্ম, কত বিচিত্র। সেই চেরি বলতে কাকে বোঝানো হচ্ছে? যারা ওস্তাদি করে, মাতব্বরি করে, রাক্ষসীরা চেরি। কেমন? সেই চেরির দল, যাদের নাম ওস্তাদি, তাদের চোখে ঘুম নেই। তারা শত শত বছর ধরে সমস্ত আসা যাওয়ার পথ আগলে বসে আছে, পাছে বাহির থেকে কোনো আগন্তুক এসে ঘুম ভাঙিয়ে দেয়। তাতে ফল হয়েছে এই যে কালটা চলছে, অর্থাৎ যে বর্তমান সময়টা চলছে,
রাজকন্যা তার গলায় মালা দিতে পারেনি। অর্থাৎ সেই সব আগেকার দিনের যে লেখাগুলো, সেগুলোকে যদি তুমি ওখানেই রেখে দাও, ওগুলো নিয়ে যদি চর্চা না করে নতুন করে, তাহলে আজকের দিনের সাথে তো সেটা চলতে পারবে না। অর্থাৎ সেই রাজকন্যাগুলো আজকের সময়টাকে, আজকের যুগটাকে কিন্তু যুগের গলায় মালা দিতে পারছে না, অর্থাৎ আজকের যুগের সাথে চলতে পারছে না, কারণ তুমি তাকে আটকে রেখেছো। কেমন? তাতে ফল হয়েছে এই যে কালটা চলছে, রাজকন্যা তার গলায় মালা দিতে পারেনি। প্রতিদিনের নতুন নতুন ব্যবহারে তার কোনো যোগ নেই। সে আপনার সৌন্দর্যের মধ্যে বন্দী, ঐশ্বর্যের মধ্যে অচল। কিন্তু তার যত ঐশ্বর্য, যত সৌন্দর্যই থাক, তার গতিশক্তি যদি না থাকে, তাহলে চলতি কাল তার ভার বহন করতে রাজি হয় না। যতই সে সুন্দর গান থাকুক না কেন, তার যদি যুগের সাথে সাথে তাল মিলিয়ে তার যদি রূপকে পরিবর্তন না করো, তাহলে সেগুলো কিন্তু সবাই গ্রহণ করবে না। যেমন ধরো আজকের দিনে আমরা কয়জন ইচ্ছে করে পড়ি? আমাদেরকে তো যদি বাধ্য করা হয়, তাহলে আমরা পড়ি সেই সব আগেকার পাঁচালী গ্রন্থগুলো, চণ্ডীমঙ্গল বলো কি ধর্মমঙ্গল বলো কি মনসা মঙ্গল বলো, আমরা তো তেমন পড়ি না। সিলেবাস থাকলে পড়ি, না হলে কিন্তু পড়ি না। এই যে সমস্যাটা কেন সমস্যা? কারণ ওগুলোকে নতুন করে তৈরি করা হচ্ছে না, নতুন করে আর কিছু গ্রন্থগুলোকে নতুন করে কোনো একটা রূপ দেওয়া হচ্ছে না যুগের সাথে তাল মিলিয়ে। কিন্তু তার যত যে এত ঐশ্বর্য আছে, এত সৌন্দর্য যতই থাক, তার গতিশক্তি যদি না থাকে, তার মধ্যে যতই সৌন্দর্য হোক না কেন, সে কিন্তু অচল হয়ে থাকে। কেমন? কিন্তু তার এই সমস্ত কিছু পরেও তাকে কিন্তু বর্তমান সময় কিন্তু তাকে বহন করতে নারাজ হয়ে যায়। একদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে পালঙ্কের উপর অচলাকে শুইয়ে রেখে সে আপন পথে চলে যায়। তখন কালের সঙ্গে কলার বিচ্ছেদ ঘটে। কাল মানে সময়, আর কলা মানে ওই যে শিল্প রীতি কৌশল, যে কীভাবে শিল্পটাকে নির্মাণ করতে হবে, সাহিত্যকে নির্মাণ করতে হবে, সেটাকে হচ্ছে কলা কৌশল। তো কলার সাথে কালের কিন্তু বিচ্ছেদ ঘটে যায়। তাতে কালেরও দারিদ্র্য এবং কলারও বৈকল্য, অর্থাৎ দুটোই নষ্ট হয়ে যায়। কালটাকে অপমান করা হয়, কলাটাকেও অপমান করা হয়। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি আমাদের দেশে গান জিনিসটা চলছে না। ওস্তাদরা বলছেন গান জিনিসটা তো চলবার জন্যে নয়, হয়নি। সে বৈঠকে বসে থাকবে, তোমরা এসে সমের কাছে, সম মানে কি? শান্তি। সমের কাছে খুব জোরে মাথা নেড়ে যাবে। কিন্তু মুশকিল এই যে আমাদের বৈঠকখানার যুগ চলে গেছে, এখন তার বৈঠকের যুগ নাই, তাই না? যে বৈঠক করে সবাই মিলে গোল করে মিটিং করে বসে গান গাইবে প্রতিদিন সন্ধ্যায়, এই দিনটা তো আজকে নেই। আর এখন তো সবাই পার্সোনাল মোবাইল বলো বা বিভিন্ন জায়গাতে অবস্থায় ওরা গানের সৌন্দর্যটা নেই, আনন্দ নেই। এখন আমরা যেখানে একটু বিশ্রাম করতে পাই, সে হচ্ছে মুসাফিরখানা। মুসাফিরখানা মানে কি? পান্থশালা। তিনি কি সুন্দর করে বলছেন, তিনি বলছেন আমরা পথ চলতে চলতে আনন্দ নিই। শিল্পকলার ওই বৈঠক হয় না, পথ চলতে চলতে যেখানে আনন্দ নিই, সেটা হচ্ছে মুসাফিরখানা বা পান্থশালা। পথিকের চলার পথে যেখানে একটু আরাম বিশ্রাম নেয়, সেই করতে গিয়ে আমরা একটু আনন্দ নিই গানের। যা কিছু স্থির হয়ে আছে, তার খাতিরে আমরা স্থির হয়ে থাকতে পারবো না। আমরা যে নদী বেয়ে চলছি, সে নদী চলছে, যদি নৌকাটা না চলে, তবে কিন্তু খুব দামি নৌকা হলেও তাকে ত্যাগ করে যেতে হবে। বুঝতে পারলাম? আমরা যে সময়টাতে চলছি, সেটাকে যদি নদী বলা হয়, তো আমাদের নদীতে ভাসার জন্য কিন্তু নৌকোর দরকার। এবার আমাদের গান দরকার, কিন্তু সেই গান যদি পুরনো যুগের হয়, সেটা যদি আমরা বুঝতে না পারি, সেটাকে নতুন করে আমাদের ভাষায়, আমাদের রুচি অনুযায়ী যদি সেটাকে পরিবর্তন না করা হয়, তাহলে সেগুলো নিয়ে আমরা চলতে পারবো না। ওটাকে ত্যাগ করতে হবে, অর্থাৎ নৌকাটাকে ত্যাগ করে অন্য নৌকায় যেতে হবে। সেই নৌকাটা যতই দামি থাক, সেটা কিন্তু ত্যাগ করতেই হবে। বুঝাচ্ছেন? সংসারের ক্ষেত্রে এরকম। সংসারে স্থাবর অস্থাবর দুই জাতের মানুষ আছে। একজন অলস আছে খুবই, একজন খুব প্রচণ্ড পরিশ্রমী কর্মঠ মানুষ। তো এই দুইয়ের মধ্যে বর্তমান অবস্থাটা ভালো কি মন্দ, সে নিয়ে তো মতভেদ থাকবে। কিন্তু মত নিয়ে কি করব আমরা? যেখানে একদিন ডাঙা ছিল, সেখানে আজ যদি জল হয়ে থাকে, ধরো কোথাও এক জায়গায় একসময় ডাঙা ছিল, জল ছিল না, কিন্তু ওখানে এখন জল থই থই করছে। তো ডাঙা যখন ছিল, তখন কিন্তু ঘোড়ার গাড়ি চলেছিল, চৌঘুড়ি। চৌঘুড়ি মানে কি? 4টি ঘোড়ার গাড়িকে বলে চৌঘুড়ি। চৌঘুড়ি চালানো যেত। কিন্তু তাই বলে এখন যেখানে জল হয়ে গেছে, বলে সেই জায়গাতে তুমি এখন যদি চৌঘুড়ি চালাও, তাহলে তো তুমি বোকার মতো কাজ করবে। তোমাকে সেটাকে ত্যাগ করে বরং কম দামি হয়তো একটা ভেলা তৈরি করতে হবে, যেটা হয়তো কলার ভেলা, সেটাও কিন্তু প্রয়োজন। তাই সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয়। যেখানে একদিন ডাঙা ছিল, সেখানে আজ যদি জল হয়েই থাকে, তবে সেখানকার পক্ষে দামি চৌঘুড়ির চেয়ে কলার ভেলাটাও যে ভালো। 50 বছর আগে একদিন ছিল, যখন বড় বড় গাইয়ে বাজিয়ে, অর্থাৎ যারা বড় বড় গান করতে পারে, বিখ্যাত মানুষরা গাইয়ে বাজিয়ে দূর দেশ থেকে কলকাতা শহরে আসতো, ধনীদের ঘরে মজলিস বসতো,
ঠিক সমে মাথা নাড়তে পারে এমন মাথা গুনতিতে নেহাত কম ছিল। মানে উপযুক্ত শান্তির মধ্যে দিয়ে গানকে অনুভব করে মাথা নাড়তে পারবে বুঝে বুঝে, এদের সংখ্যা খুব অনুভব করলে খুব কম ছিল। কিন্তু এখন আমাদের শহরে বক্তৃতা সভার অভাব নেই। এখন তো গান যেখানে সেখানে হয়, সবাই মাথা নাড়ে, হ্যাঁ যেন বুঝতে পেরেছে। কিন্তু গানের মজলিস কিন্তু বন্ধ হয়ে গেছে, বক্তৃতা ঠিক চলছে বিভিন্ন জায়গায়। সমস্ত তানমালয়, তানমালয় বলতে কি বিভিন্ন ধরনের গানের যে সুর, তানমালয় সমেত বৈঠকি গান পুরোপুরি বরদাস্ত করতে পারে এত বড় মজবুত লোক এখনকার যুবকদের মধ্যে প্রায় দেখাই যায় না। এখনকার গানগুলোকে উপযুক্তভাবে বুঝতে পারবে, পুরোটাকে শুনবে, বুঝবে, অনুধাবন করবে, এরকম লোক কিন্তু আজকে খুব কম আছে। আজকাল খুব কি দ্রুতগতি হয়ে গেছে যুগটা, সমাজটা, তাই নয় কি? জীবনটা আমরা যেতে যেতে একটা টুক করে গান শুনে নিলাম, অত গভীরে গেলাম না, আবার শুনলাম ভালো লাগলো, শুনলাম ভালো লাগলো, কিন্তু সেটাকে নিয়ে আর বেশি চর্চা করলাম না, কারণ তারপরে আরেকটা পার্ট চলে এসেছে, ওটাও আমরা শুনছি। কেমন বলছে যে চর্চা নাই আমাদের বালকদের মধ্যে, এখন এই সঙ্গীত নিয়ে, শিল্পকলা নিয়ে রুচিবোধ অত নাই। গান শুনলাম, ঠিক আছে, গানের মধ্যে কি আছে, সুর তান অত জেনে আমার কোনো লাভ নাই, ছন্দ কি আছে, অন্তমিল কি আছে, আমার ভালো লাগতো, আমার ভালো লেগেছে, শুনলাম, ব্যাস, কথা শেষ। চর্চা নাই। কিন্তু চর্চা নাই এই কথা বললে হবে না, চর্চা আসে মন থেকে। মন যদি রেডি থাকে তাহলে চর্চা করা, অভ্যাস করা ঠিক হয়ে যায়। তিনি বলছেন চর্চা নেই বলে জবাব দিলে আমি শুনবো না, মন নেই বলে চর্চা নেই। আকবরের রাজত্ব গেছে, এ কথা আমাদের মানতেই হবে, খুব ভালো রাজত্ব, কিন্তু কি করা যাবে, সেটা নাই এখন। অথচ গানেতেই যে সে রাজত্ব বহাল থাকবে, এ কথা বলে অন্যায় করা হবে। আমি বলছি না আকবরের আমলের গান লুপ্ত হয়ে যাবে, কিন্তু এখনকার কালের সঙ্গে যোগ রেখে তাকে টিকতে হবে। সে যে বর্তমান কালের মুখ বন্ধ করে দিয়ে নিজেরই পুনরাবৃত্তিকে অন্তহীন করে তুলবে, তা হতেই পারবে না। অর্থাৎ কেবলমাত্র ওটাই শুনবে তুমি, নতুন করে কিছু শুনবে না, নতুন করে কিছু জানবে না, এটা হতে পারে না। নতুন করে রূপান্তরিত হতে হবে, নতুন করে সংযোজন করতে হবে, পুরনোর সাথে নতুনকে মিশতে হবে। সাহিত্যের দিক থেকে উদাহরণ দিলে আমার কথাটা স্পষ্ট হবে। আজ পর্যন্ত আমাদের সাহিত্যে যদি কবি কঙ্কন চণ্ডী, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, মনসার ভাসানের পুনরাবৃত্তি নিয়ত চলতে থাকতো, তাহলে কি হতো? 15 আনা লোক সাহিত্য পড়া ছেড়েই দিত। বাংলার সকল গল্পই যদি বাসব দত্তা, কাদম্বরীর ছাঁচে ঢালা হতো, তাহলে জাতে ঠেলার ভয় দেখিয়ে সে গল্প পড়াতে হতো। কি বললেন তিনি? যে এখনও যদি আমরা আগেকার দিনগুলোর যা লেখা ছিল সেগুলো নিয়েই চর্চা করতে থাকতাম, তাহলে কি হতো? আজকের দিনে এত মানুষের এত রকমের জীবনযাপন, জীবনের কাহিনী আছে, সেগুলো নিয়ে যদি নতুন করে রচনা না করতাম, তাহলে কি হতো? জোর করে সেগুলো মানুষকে পড়তে বাধ্য করা হতো। মানুষ কিন্তু বারবার সেগুলো পড়তে চায় না, একই জিনিস, তবু তাকে জোর করে পড়তে বাধ্য করা হতো, কারণ অন্য কিছু অপশনসই নাই, তাই না? তিনি বলছেন কবি কঙ্কন চণ্ডী, কাদম্বরীর আমি নিন্দা করছি না, সাহিত্যের শোভাযাত্রার মধ্যে চিরকালই তাদের একটা স্থান আছে, কিন্তু যাত্রাপথের সমস্তটা জুড়ে তারাই যদি আড্ডা করে বসে, তাহলে সে পথটাই মাটি। আর তাদের আসরে কেবল তাকিয়া পড়ে থাকবে, মানে বিছানা পড়ে থাকবে, বসার জায়গা পড়ে থাকবে, মানুষ থাকবে না। বঙ্কিম কিন্তু আনলেন একটা নতুন জিনিস। বঙ্কিম কি আনলেন? বঙ্কিম আনলেন 7 সমুদ্র পারে রাজপুত্রকে, উপন্যাসের মধ্যে, কেমন আমাদের সাহিত্য রাজকন্যার পালঙ্কের শিওরে, মানে একদম পালঙ্ক মানে বিছানা, বিছানার পাশে নিয়ে এসে বসালেন। তিনি যেমনই ঠেকালেন সোনার কাঠি, অমনি সেই বিজয় বসন্ত লাইলা মজনুর হাতির দাঁতে বাঁধানো পালঙ্কের উপর রাজকন্যা কিন্তু নড়ে উঠল। চলতিকালের সঙ্গে তার মালাবদল হয়ে গেল। তারপর থেকে তাকে আজ আর ঠেকিয়ে রাখে কে? তখন বঙ্কিমচন্দ্র কিন্তু আমাদের সাহিত্যকার বড়ই করে দিল, এটাই বলতে চাইলেন। যারা মনুষ্যত্বের দিকে চেয়ে কৌলিন্যকে, কৌলিন্য মানে জাতি প্রথা অথবা ভেদাভেদ অথবা উঁচু নিচু ভেদ বিচার করে, কৌলিন্য প্রথাকে বা কৌলিন্যকে বড় করে মানে, তারা বলবে যে ওই রাজপুত্রটা যে বিদেশি। তারা এখনো বলে এ সমস্তই ভুয়ো, মানে মিথ্যে। বস্তুতন্ত্র যদি কিছু থাকে তো সে ওই কবি কঙ্কন চণ্ডী, কেননা এ আমাদের খাঁটি মাল। অনেকে বলে যে ওই কবি কঙ্কন চণ্ডী, মনসামঙ্গল, এরা যারা লিখেছে তারাই প্রধান। আমাদের বর্তমানে যারা লেখক আছে তারা বেকার, নষ্ট, একেবারে ভালো না, এক কথায় তারা বলতে পারে। কিন্তু সত্যি কথা বলতে কি, এইভাবে বলতে গেলে সেই সব মহান মানুষগুলোকে কিন্তু বাস্তবে কিন্তু অপমানই করা হচ্ছে, তাদেরকে একটা ঠেলে দেওয়া হচ্ছে পুরনোর জায়গায়, একটা অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে, তাকে নিয়ে নতুন করে চর্চাই হচ্ছে না। ভালো করে ভেবে দেখো, একটা পুরনো গানকে নতুন করে বানিয়ে সেটা যদি প্রেজেন্টেশন করা হয় নতুন বর্তমানের জেনারেশনের কাছে, সে সেটা জানলো, বুঝলো, এমনিতে তো তার দরকার হচ্ছিল না, সে পড়ছিল না, নতুন দিনে এগোতে গিয়ে সেই পুরনোগুলোকে আমরা হারিয়ে ফেলছিলাম। তাই নতুন করে সেগুলো পুরনোগুলোকে যদি চর্চা করা হয় তাহলে কত ভালো হয় বলো তো, তাই না? তো তিনি বলছেন মানুষ তাকেই চাই যা বস্তু হয়ে বাস্তু গেড়ে বসে না। অর্থাৎ যা বস্তুর মতো এক জায়গায় আটকে আছে না, মানুষ তাকে কখনো চায় না। মানুষ চায় নিজের সাথে সাথে যা চলতে পারে সেটাকে নিয়ে চলে।
কিছুদিন দেখবা কারো কোনো একজনের গান খুবই ফেমাস হচ্ছে, কিন্তু তারপরে এমন না যে ওই গানটা নিয়েই চলছে যুগ যুগান্তর ধরে, তার মাঝখানে আরও অনেক গান আসছে, সেই গানগুলো অন্য গায়করা গাইছে, অথবা সেই একই গায়ক অন্য একটা গান গাইলো, সেটা নিয়ে আমরা বেশি মাতামাতি করছি। কেন? কারণ আমরা ছুটছি, আমরা এগোচ্ছি, সময়ের সাথে তাল মিলিয়ে, পরিস্থিতি সাথে তাল মিলিয়ে, দেশকালের উপর ভিত্তিতে নতুন নতুন গান তৈরি হচ্ছে, সেগুলোর সাথে আমাদের মনের মিল ঘটছে, আমরা সেগুলোও শুনছি। পুরনো কিছু শুনছি না তা নয়, পুরনোকে তো শুনছি, তার সাথে নতুনকেও শুনছি। কিন্তু একটা সময়, সেই সময়টাতে রবি ঠাকুরের সময় বা আমাদের সময় আছে, কিছু মানুষ আছে যারা বলে পুরনোই খাঁটি, নতুন সব খারাপ। এইটা তিনি মেনে নিতে পারছেন না, রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু মেনে নিতে পারছেন না। তিনি বলছেন, মানুষ তাকেই চাই যা বস্তু হয়ে বাস্তু গেড়ে বসে না, যা তার প্রাণের সঙ্গে সঙ্গে চলে, যা তাকে মুক্তির স্বাদ দেয়। বিদেশের সোনার কাঠি যে জিনিসকে মুক্তি দিয়েছে, সে তো বিদেশি নয়, সে যে আমাদের আপনার, আমাদের আপন প্রাণ। তার ফল হয়েছে এই যে বাংলা ভাষাকে ও সাহিত্যকে একদিন আধুনিকের দল ছুঁতে চাইতো না, এখন তাকে নিয়ে সকলেই ব্যবহার করছে ও গৌরব করছে। অথচ যদি ঠাকুর করে দেখি, তবে দেখতে পাবো গদ্যে পদ্যে সকল জায়গাতেই সাহিত্যের চালচলন সাবেককালের সঙ্গে সম্পূর্ণ বদলে গেছে। যারা তাকে জাতিচ্যুত বলে নিন্দা করেন, ব্যবহার করবার বেলা তাকে তারা বর্জন করতে পারেন না। সত্যি কথা তো এটাই, আমরা বিভিন্ন সময় বলি এটা চলবে না, আগের দিনটাই ভালো ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন জীবনযাপন করি, আমরা যখন ব্যক্তিগত জীবনে কথা বলি, তখন কিন্তু আমরা নতুনের সাথে তাল মিলিয়ে কথা বলি, পুরনোকে কম বলি, বরং নতুনটাই বেশি বলি। এইটা যখন আমাদের লেখার জগতে, গানের জগতে আসে, তখন আমরা মেনে নিই না, কিন্তু ব্যক্তিগত জীবনে কিন্তু দিব্যিষে আমরা সেগুলো ব্যবহার করি। সমুদ্র পাড়ের রাজকন্যা যখন ঘুমিয়ে আছে, তখন সমুদ্রের ওপার থেকে এবার রাজপুত্র আসছে। দেখো কি সুন্দর করে তিনি লিখছেন, সমুদ্র পাড়ের রাজপুত্র এসে মানুষের মনকে সোনার কাঠি ছুঁইয়ে জাগিয়ে দেয়। এটা তার ইতিহাসে চিরদিন ঘটে আসছে। আপনার পূর্ণ শক্তি পাওয়ার জন্য বৈষম্যের আঘাতের অপেক্ষা তাকে করতেই হয়। কখন তুমি তোমাকে চিনতে পারবে? যখন তোমার থেকে শক্তিশালী বা তোমার বিরুদ্ধে কোনো শক্তি এসে তোমাকে ধাক্কা দেবে, তখন তুমি নিজের চেষ্টা করবে। চেষ্টা যখন করবে কিনা, তখনই কিন্তু তুমি বুঝতে পারবে তোমার মধ্যে কত শক্তি আছে, তাই না? সাহিত্য এরকম হয়েছে বারবার। কোনো সভ্যতাই একা আপনাকে আপনি সৃষ্টি করে নাই। গ্রিসের সভ্যতা গোড়াই অন্য সভ্যতা ছিল, এবং গ্রিস বরাবর ইজিপ্ট এবং এশিয়া থেকে ধাক্কা পেয়ে এসেছে। ভারতবর্ষে দ্রাবিড়, ওই যে অর্থাৎ ভারতবর্ষের মানচিত্রটা দেখবা, একদম যখন বিন্ধ্য পর্বত মানে মাঝ বরাবর, ঠিক আছে, তার নিচের যে দক্ষিণ অংশটা সেই দাক্ষিণাত্য বলা হয়, সেটাকে দ্রাবিড়রা থাকতো, দ্রাবিড়, আর উত্তর অংশ থাকতো আর্যরা। তিনি কি বলছেন? ভারতবর্ষের দ্রাবিড় মনের সঙ্গে আর্য মনের সংঘাত ও সম্মিলন ভারত সভ্যতা সৃষ্টির মূল উপকরণ। তার উপরে গ্রিস, রোম, পারস্য তাকে কেবলই নাড়া দিয়েছে মাত্র। ইউরোপীয় সভ্যতায় যে যুগ, যেসব যুগকে পুনর্জন্মের যুগ বলে, সে সমস্তই অন্য দেশ ও অন্য কালের সংঘাতের যুগ। মানুষের মন বাহির হতে নাড়া পেলে, অর্থাৎ মানুষের মন যখন নিজেকে আবিষ্কার করতে পারে, বুঝতে পারবা তাকে আগে থেকে কেউ বাইরে থেকে ধাক্কা দিচ্ছে। বাইরে থেকে একটা ধাক্কা না আসলে, একটা তাগিদা না আসলে, মানুষ যখন ভিতর থেকে তাগিদ তৈরি হয়, বাহির থেকে যখন ধাক্কা খায়, আঘাত খায়, তখনই কিন্তু নতুন করে নিজেকে সৃষ্টি করতে চায়। কেমন? তো মানুষের মন বাহির হতে নাড়া পেলে তবে আপনার অন্তরকে সত্যভাবে লাভ করে, এবং তার পরিচয় পাওয়া যায় যখন দেখি সে আপনার বাহিরের জীর্ণ বেড়াগুলোকে ভেঙে আপনার অধিকার বিস্তার করছে। এই অধিকার বিস্তারকে একদল লোক দোষ দেয়, বলে ওতে আমরা নিজেকে হারালুম। তারা জানে না নিজেকে ছাড়িয়ে যাওয়া নিজেকে হারিয়ে যাওয়া নয়, কারণ বৃদ্ধি মাত্রই নিজেকে ছাড়িয়ে যাওয়া। দেখো, প্রত্যেকটা মানুষ বলে যে আমরা যদি আমাদের পুরনোকে না মানি আর নতুনকে নিয়ে বেশি মাথায় উঠে যদি নাচানাচি করি, তাতে কি হবে? পুরনোকে অপমান করা হবে, তাতে আমাদের সংস্কৃতি অপমানিত হবে, সেখানে আমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে বসবো। কিন্তু বাস্তবে এমনটা নয়। যদি তোমাকে বড় হতে হয়, তাহলে তোমার বর্তমানের রূপকে চেঞ্জ করতে হবে, বর্তমানের চরিত্রকে, নিজের জ্ঞানকে আরও রূপান্তরিত করতে হবে। তো এটার মাধ্যমে এই নয় যে নিজেকে তুমি হারিয়ে ফেললা, বরং নিজেকে তুমি পুনরায় নতুন করে শক্তিতে সঞ্চিত করলা, নিজেকে আরও শক্তিমান করলা। সম্প্রতি আমাদের দেশে চিত্রকলার যে নবজীবন লাভের লক্ষণ দেখছি, তার মূলেও সেই সাগর পাড়ের রাজপুত্রের সোনার কাঠি আছে। ছবি আঁকাতে কিন্তু ওই বিদেশিদের ছবি আঁকা দেখে আমরা কিন্তু কোনো অংশে ক্ষতিগ্রস্ত হলাম না, বরং আমাদের বাংলা সাহিত্যেও নতুন করে শিল্প চর্চা হলো, চিত্র চর্চা হলো, সেখানে কিন্তু সেটার পরিবর্তন হলো, তাতে ভালোই হয়েছে। কাঠি ছোঁয়ার প্রথম অবস্থায় কি হয়? ঘুমের ঘোরটা যখন সম্পূর্ণ কাটে না,
তখন আমরা কি হয় নিজের শক্তিটাকে পুরোপুরি অনুভব করতে পারি না। দেখো কোনো একটা গান শুনলা, তখন তুমি কি করলা, নতুন করে নিজেও একটা গান লিখতে শুরু করলা, তখন কি হবে, একই রকম গান তৈরি হয়ে যাবে। স্বাভাবিক ব্যাপার। প্রথম ক্ষেত্রে কিন্তু তুমি কপি করার চেষ্টা করলা, কিন্তু অর্থাৎ তোমার ঘুমের ঘোরটা ভাঙেনি, কিন্তু ধীরে ধীরে কি হলো, তুমি যখন চেষ্টা করতে শুরু করলা, তুমি কিন্তু নতুন করে কিছু তৈরি করতে পারলা, নতুন করে সৃষ্টি করতে পারলা, তাই নয় কি? নতুন করে সৃষ্টি করার জন্য ঘুমের যে ঘোরটা, সেটা কাটার জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলছেন তখন অনুকরণটাই বড় হয়ে ওঠে, কিন্তু ঘোর কেটে গেলেই আমরা নিজের জোরে চলতে পারি। সেই নিজের জোরে চড়ার একটা লক্ষণ এই যে তখন আমরা পরের পথেও নিজের শক্তিতেই চলতে পারি। অন্যের পথ ধরে চলছে, কিন্তু নিজের শক্তিতে আমরা চলতে শিখে যাব, কিন্তু চলাটা তো শুরু করতে হবে আমাদেরকে, তাই না? পথ নানা রকমের হবে, কিন্তু অভিপ্রায় তো আমার, ইচ্ছাটা তো আমার থাকবে, তাই না? শক্তিটাও কিন্তু আমার। যদি পথের বৈচিত্র্য রুদ্ধ করি, মানে পথটা যদি বন্ধ করে দিই, যদি একই বাঁধা পথ থাকে, অর্থাৎ একই পথে বারবার যাতায়াত করি, তাহলে একসময় কি হবে, তাহলে অভিপ্রায়ের স্বাধীনতা থাকে না, নতুন করে আর কিছু তৈরি করার ইচ্ছা থাকবে না। তাহলে কলের চাকার মতো চলতে হয়, অর্থাৎ একটা মেশিনের মতো চলতে হয়। ধরো তোমাকে একটা সিলেবাস দেওয়া হচ্ছে এবং পরপর 10 বছর ধরে তোমাকে একই সিলেবাস পড়তে থাকতে হচ্ছে, তোমার বিরক্ত লাগবে, তুমি 1 বছরের বেশি সেটা পড়তে পারবে না, তুমি আবার নতুন পড়তে চাইবা, তাই নয় কি? না হলে তুমি কি হবে, একটা যন্ত্রে পরিণত হয়ে যাবে, তোমার মধ্যে মনুষ্য শক্তি বা জ্ঞান অর্জন করার যে নেশা তাগিদ, সেগুলো কিন্তু হারিয়ে বসবা। সেই কলের চাকার পথটাকে চাকার স্বকীয় পথ বলে গৌরব করার মতো কিছু অদ্ভুত প্রহসন মানুষরা করে, কিন্তু বাস্তবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে গৌরবের কোনো ব্যাপার নেই, এখানে সংকীর্ণতা আছে, লজ্জা পাওয়ার ব্যাপার আছে। আমাদের সাহিত্যে, চিত্রে অর্থাৎ ছবি আঁকাতে সমুদ্রপাড়ে রাজপুত্র এসে পৌঁছেছে, কিন্তু সঙ্গীতে পৌঁছায়নি। কবির এটা বড় দুঃখের বিষয়, ঠিক আছে? সেই জন্যেই কিন্তু আজও সঙ্গীত জগৎ দেরি করছে। অথচ আমাদের জীবন জেগে উঠেছে, সেই জন্য সঙ্গীতের বেড়া টলমল করছে। এ কথা বলতে পারবো না আধুনিকের দল গণিগুলি একেবারে বর্জন করেছে। দেখো আধুনিক মানুষরা যে গানগুলোকে, পুরোনো গানগুলোকে খুব বর্জন করেছে তা নয়, নতুন করে কিন্তু তারা তৈরি করার চেষ্টাও করছে, কিন্তু তারা যে গান ব্যবহার করছে, সে গানে আনন্দ পাচ্ছে, সে গান জাত খাওয়ানো গান। ভালো করে খেয়াল করো, কিছু মানুষ কি বলছে, যে নতুন যারা গান রচনা করতে আসছে, সুর তৈরি করছে, তারা পুরনো আর নতুনের সংমিশ্রণ তৈরি করে গানটা গাইছে, প্রচুর সংখ্যক মানুষ সেখানে আনন্দ পাচ্ছে, কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে এইসব গান হচ্ছে জাত খাওয়ানো গান, আমাদের আগের দিনের গানই ভালো ছিল, সেটা বন্ধ ছিল না, কিন্তু বর্তমানের যেরকম জেনারেশন প্রজন্ম তৈরি হয়েছে, সেরকম গানের প্রয়োজন আছে। কবি বলছেন যে তার শুদ্ধাশুদ্ধ এইসব কিন্তু বর্জন করতে হবে, তোমাকে এগুলো বিচার করতে হবে না। কীর্তনে, বাউলে, আবার বৈঠকে এইসব মিলিয়ে যে জিনিস আজ তৈরি হয়ে উঠছে, সেটাকে তুমি আচার ভ্রষ্ট বলছো, মানে খারাপ বলছো, কিন্তু তাকে ওস্তাদের দল কিন্তু নিন্দা করছে বটে, তার মধ্যে নিন্দনীয়তা হয়তো নিশ্চয়ই অনেক আছে, কিন্তু অনিন্দনীয়তাই যে সবচেয়ে বড় গুণ তা নয় কিন্তু। কেমন? প্রাণশক্তি শিবের মতো অনেক বিষ হজম করে ফেলে, যার মধ্যে প্রাণ আছে কিনা, সে সমস্ত রকম এইসব নিন্দার ঊর্ধ্বে উঠতে পারে এক সময়। কেমন? তাই বলছে লোকের ভালো লাগছে, সবাই শুনতে চাচ্ছে, শুনতে গিয়ে ঘুমিয়ে পড়ছে না, এটাই তো যথেষ্ট। এটা কি কম কথা হলো? অর্থাৎ গানের পঙ্গুতা ঘুচে গেছে, মানে আজকের দিনে যে গানগুলো হচ্ছে সেগুলো তো শুনে মানুষ বোর হচ্ছে না, ঘুমিয়ে পড়ছে না, সেগুলো শুনছে, মজা করছে, তো এটা দরকার আছে। অর্থাৎ গানের পঙ্গুতা ঘুচে গেছে, চলতে শুরু করলো। প্রথম চলাটা বা চালটা সর্বাঙ্গ সুন্দর নয়। প্রথম যখন ঘুম ভেঙে আমরা হাঁটার চেষ্টা করি না, তখন একটু ঘোর থাকে ঘুমের, সেই হাঁটাটা সুন্দর থাকে না, কিন্তু যত দিনটা এগোয়, বড় হয় দিনটা, আমরা যখন ঘুমের ঘোর পুরো কেটে যায়, তখন আমরা কিন্তু স্মার্টের মতো হাঁটি। অর্থাৎ প্রথম দিকের এই গানটার ঝোঁকটা সামলে নিতে হবে, তারপরে নতুন করে তৈরি হবে, এটা মানতে হবে আমাদেরকে। প্রাণের সঙ্গে যখন সম্বন্ধ তৈরি হয়েছে, অনেক মানুষ যখন সেটাকে ভালোবাসছে, সে তার সবচেয়ে বড় সম্বন্ধ, প্রথার সঙ্গে সম্বন্ধটা নয়। এই কথাটা এখানকার এই গানের গোলমেলে হাওয়ার মধ্যে বেজে উঠেছে। ওস্তাদের কারদানিতে আর তাকে বেঁধে রাখতে পারবে না। অর্থাৎ নতুন যুগ আসতে শুরু করেছে, নতুন করে ভাবা শুরু করেছে মানুষ, এখানে আর কিন্তু তুমি এটাকে বেঁধে রাখতে পারবে না এক জায়গায়। কেমন? তিনি বলছেন দ্বিজেন্দ্রলাল রায়ের কথা। দ্বিজেন্দ্রলালের গানের সুরের মধ্যে ইংরেজি সুরের স্পর্শ লেগেছে বলে কেউ তাকে হিন্দু সঙ্গীত থেকে বহিষ্কৃত করতে চান। যদি দ্বিজেন্দ্রলাল হিন্দু সঙ্গীতে বিদেশি সোনার কাঠি ছুঁয়ে থাকেন, তবে সরস্বতী নিশ্চয়ই তাকে আশীর্বাদ করেছেন। মানে সেই সময় দ্বিজেন্দ্রলাল রায়ের গান শুনে অনেকেই কিন্তু অপমান করছিল তাকে,
ব্যঙ্গবিদ্রুপ করছিল, যেহেতু ইংরেজি ভাষার রুলস ইউজ করছে গানের মধ্যে, এটা ঠিক নয়। তাকে জাত হারিয়েছে, সে হিন্দুস্তানি সঙ্গীত লিখতে পারে না। রবি ঠাকুর বলছে, দেখো ওই যদি এটা কাজের পাশাপাশি হিন্দুস্তানি সঙ্গীতের পাশাপাশি সেই সঙ্গীতকেও নিয়েছে, বিদেশের সঙ্গীতকে, তাহলে বুঝবা তার মধ্যে সরস্বতী আরও বেশি করে ভর করেছে, অর্থাৎ তাকে আশীর্বাদ করেছে সরস্বতী দেবী, তারপরেই পারছে। হিন্দু সঙ্গীত বলে যদি কোনো পদার্থ থাকে, তবে সে আপনার জাত বাঁচিয়ে চলুক, কারণ তার প্রাণ নেই, তার জাতি আছে। এরকম জাত যারা করে কিনা, ওই বিষয়টাই ওখানে আটকে থেকে যায়, ওরই জাত আছে, বাস্তবে প্রাণ নাই, এটাই হচ্ছে আসল কথা। হিন্দু সঙ্গীতের কোনো ভয় নেই, বিদেশের সংস্রবে সে আপনাকে বড় করেই পাবে। মানে এইগুলো মানুষের বেশি ভেদাভেদ থাকে, গানের কিন্তু কোনো ভেদাভেদ না, গান কিন্তু সংমিশ্রণের মধ্যে দিয়ে আরও বড় হবে। ভারতবর্ষের গান, হিন্দুস্তানি গান কিন্তু আরও বড়ই হবে। চিত্তের সঙ্গে চিত্তের সংঘাত আজ লেগেছে, সেই সংঘাতে সত্য উজ্জ্বল হবে না, নষ্টই হবে, এমন আশঙ্কা যে ভীরু করে, যে মনে করে সত্যকে সে নিজের মাতামহীর জীর্ণ কাঁথা আড়াল করে ঘিরে রাখলে তবেই সত্য টিকে থাকবে। আজকের দিনে সে যত আস্ফলনই করুক, তাকে পথ ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তিনি কি বলছেন, কিছু মানুষ আছে যারা মনে করে আমি আমার মাতামহী, মানে আমার দিদে, আমার ঠাকুমা, এদের কথা বলে দিয়ে কিন্তু এদের মতো করে আচার আচরণ করে বেঁচে থাকবো, তার বাঁচতে হবে না, তাহলে বর্তমান সময় থেকে তাকে সরে দাঁড়াতে হবে। কেমন? তাই বলছেন, কারণ সত্য হিন্দুর সত্য নয়, পলতে তৈরি করে ফোটা ফোটা পুঁথির বিধান খাইয়ে তাকে বাঁচিয়ে রাখতে হয় না। চারিদিক থেকে মানুষের নাড়া খেলেই সে আপনার শক্তিকে প্রকাশ করতে পারে। অর্থাৎ মানুষ যখন যে যুগে যেমন এসছে পরিস্থিতি, সেইভাবে কিন্তু মানুষকে পরিবর্তন হতে হয়েছে। যদি যে মানুষ পরিবর্তন হতে চাইবে না, সে কিন্তু সময়ের সাথে চলতে পারবে না, তাকে আটকে যেতে হবে। বাংলা সঙ্গীত, হিন্দুস্তানি সঙ্গীতও কিন্তু সেরকমই, তাকে চলতে গেলে কিন্তু নতুনের সাথে শক্তি নিজেকে যুক্ত করে নিজেকে আরও শক্তিমান করে তুলতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এইভাবে সোনার কাঠি প্রবন্ধটি তিনি রচনা করেছেন। কেমন? তো তোমাদের কেমন আলোচনাটা লাগলো অবশ্যই জানাবে, এবং কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপরে যার যে বিষয় নিয়ে আলোচনা চাও, অবশ্যই টপিকের নাম এবং তার পাশে লেখকের নাম দিতে ভুলবে না, এভাবে করে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর তুমি কোথা থেকে বলছো সেই কথাটাও লিখবে, কোন কলেজের স্টুডেন্ট বা কোন স্কুলের স্টুডেন্ট বা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এগুলো অবশ্যই বলবে তোমরা, তাহলে আমার তার সাথে আমার বা তোমাদের সাথে আমার কিন্তু পরিচয়টা বাড়বে। যাই হোক, অনেকদিন পর আলোচনা করলাম, আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবো, কমেন্ট করে জানাবো, আমি উৎসাহিত হব। পুনরায় নতুন আরও আলোচনা নিয়ে আসবো, সাথে থাকো সবাই। ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবের মধ্যে এটা একটু ছড়িয়ে দাও। তো যত সবার মধ্যে পরিচিতি লাভ করব, ততই কিন্তু আমার নতুন আকর্ষণীয় টপিক আমি জানতে পারবো, সবাই যেগুলো চাইবে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারবো। ধন্যবাদ, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে আবার পুনরায় অন্য এক নতুন আলোচনা নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।